চ্যাপ্টার 10। দশম শতাব্দীর শ্রম, হারকিউলিস কিভাবে দৈত্য মেমন এবং তার সমস্ত পশুদের ধ্বংস করেছিলেন। কথিত আছে যে খ্রিস্টধর্ম অসুরদের উপাসনাকে উৎখাত করেছিল। অবশ্যই এটি করার সময় এসেছিল, কারণ ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত সমগ্র বিশ্বে, বিশেষ করে গ্রেট ব্রিটেনে, মেমন দৈত্যের পূজা করা হতো, যুদ্ধবাজ দৈত্য মল্কের সাথে, যাকে হারকিউলিস ধ্বংস করেছিলেন। মেমন এবং মল্কের উদ্দেশ্যে মানব বলিদান দেওয়া হতো, আগুন এবং ধোঁয়ার গর্জন দ্বারা নয়, গুলি এবং ছুরিকাঘাতের সংক্ষিপ্ত প্রক্রিয়া দ্বারা নয়, কামানের গর্জন দ্বারা নয়, ঢোল বা শিঙা বাজানোর মাধ্যমে নয়, বরং রোগ, কষ্ট এবং ক্ষুধার ধীর এবং নীরব প্রক্রিয়া দ্বারা, যার বেশিরভাগ অংশ পূর্ববর্তী দৈত্য থেকে নেওয়া হয়েছিল। সুতরাং, যদিও মোলক দুটি দৈত্যের উত্তম ভোজের গর্ব করেছিলেন, তিনি মেমনের জন্য আরও ভয়ানক অত্যাচারের ভোজের আয়োজন করেছিলেন। দানবরা মানবদেহে বাস করতে পছন্দ করত। ধনীরা প্রায়শই ছদ্মবেশে উপস্থিত হতো, তারা বিভিন্ন রূপ ধারণ করত। কখনো কখনো তারা দেখতে পাতলা, শুষ্ক বৃদ্ধদের মতো লাগত, কিন্তু প্রায়শই তারা গোলাকার, ফুলে ওঠা, বড় পেটওয়ালা দানবের মতো লাগত। তার গাল ভরা ছিল, তার থুতনি ঝুলে ছিল, তার নাকের ডগায় কার্বাঙ্কেল আকৃতির ব্রণ ছিল, তার চোখ ছিল নিস্তেজ এবং সীসাযুক্ত, এবং তার মুখের রেখা ছিল একটি উল্টানো হাসির মতো। এটি স্পষ্টতই তার চেহারাকে সীমাবদ্ধ করে তুলেছিল। তিনি সাধারণত নির্লজ্জ বোতাম সহ একটি প্রশস্ত নীল কোট, একটি কালো বা হালকা ধূসর কোমর কোট, একটি সাদা কলার এবং শার্টের ফ্রিল, পাশাপাশি আলগা বিবর্ণ ট্রাউজার এবং গেটার পরতেন। তার চুল প্রায়শই গুঁড়ো করা হতো, তাকে প্রায়শই পকেট চশমা পরতে দেখা যেত যার গলায় কালো ফিতা ঝুলছে। তার হাঁটুতে হালকা ব্যথা ছিল, সে সাধারণত তার হাত তার ট্রাউজারের পকেটে রাখত। সে যতই নিষ্ঠুর হোক না কেন, লোকেরা তাকে খুব সম্মানের সাথে ব্যবহার করত, কারণ সে তার লেজ দেখাত না, তার চৌকো পায়ের বুট তার খুর লুকিয়ে রাখত। সে দেখতে একজন ভদ্রলোকের মতো। মামনের একজন দাস ছিল, যে প্রায়শই ঠিক তার মতো দেখতে। তিনি তার পুরোহিত হিসেবে কাজ করতেন, তার কাছে তার আত্মা বিক্রি করতেন, তার বেদিতে প্রতিদিন বলি দিতেন এবং প্রয়োজনে তাদের হত্যা করতেন। এই বদ্ধভূমির দৃশ্যগুলি বৈচিত্র্যময় ছিল, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাঁত এবং খনি। সবচেয়ে সুবিধাজনক খনি, যখন রাক্ষসরা মাটির নিচে তাদের অভ্যাসে ছিল, প্রায়শই আগুনের ক্ষতিকারক ধোঁয়া বা স্যাঁতস্যাঁতে টারটান পরিবেশে, দুষ্ট কয়লা খনির রাক্ষস শিকারের মাথার খুলির উপর ঝাঁপিয়ে পড়ত এবং বারবার তার রাগান্বিত, ফ্যাকাশে, শুষ্ক চেহারা, ক্ষীণ মুখ, বিকৃত অঙ্গ, ঝুলে পড়া কান, কান্না, আর্তনাদ এবং শ্বাসরোধ নিয়ে উপস্থিত হতো। প্রায়শই জনাকীর্ণ, অস্বাস্থ্যকর কারখানায় তাকে একই আচরণ সহ্য করতে হতো। উভয় ক্ষেত্রেই, তার অবস্থার ফলে সৃষ্ট নির্যাতন, দুর্ব্যবহার, অপবিত্রতা, দুর্ব্যবহার এবং দুর্ব্যবহার তাকে হত্যার চেয়ে বেশি আনন্দিত করত। তার প্রিয় জায়গাগুলির মধ্যে একটি ছিল কর্মশালা, যেখানে তিনি বন্ধুহীন দরিদ্রদের মৃত্যুশয্যায় হেঁটে যেতেন, যারা স্থূলতা, হতাশা, তার খুনি কর্মচারীদের অত্যাচারের ফলে সৃষ্ট হৃদয়ের যন্ত্রণা, দরিদ্রদের প্রতি তার নিষ্ঠুর লোভে ভুগছিলেন। অথবা তিনি সেই বন্দীদের কান্নায় আনন্দিত হতেন যারা অপরাধে নিজেদের এবং পৃথিবীকে চিরতরে হারিয়ে জল্লাদের বোঝার নিচে দারিদ্র্যে ডুবে যেত। অধিকন্তু, মামুন মলেকের হাতে পড়েন, সোনার ক্ষুধা তার রক্তপিপাসার সাথে মিশে যায়। তিনি জাতিগুলিকে যুদ্ধে উস্কে দেন এবং তার সবচেয়ে বড় বিজয় ছিল চীনাদের হত্যা, যারা বিষের দাম লোভী ছিল। মিথ্যা, প্রতারণা, অন্যায্য একচেটিয়া ব্যবস্থা এবং নিপীড়নমূলক আইনও মামুনের রচনায় প্রদর্শিত হয়েছিল। রাজনীতিবিদ তার উপর তার পোশাক পরেছিলেন, কারণ হয় তার হৃদয় ভালো হতো, অথবা তাকে নির্দোষ ও দুষ্টদের বিক্রি করে দিতে বাধ্য করা হতো এবং ধ্বংস হয়ে যেতে হতো। ঋণ মৌকুফের আদেশ দেওয়া পুরোহিতরা দশমাংশের বিনিময়ে। তার আদেশ দ্বারা লুটপাট করা হতো। জুয়া ছিল তার বিকাশের অন্যতম পাপ, যার পরিণতি ছিল মারাত্মক, যেমন পাগলামি এবং আত্মহত্যা। এই নিষ্ঠুর মেমন অবশ্যই পশুপালের অনেক গণহত্যার কারণ ছিল, যেমন সোনার তরবারির পুত্র আরেথার রাজা ক্রিসোর এবং নিষ্ঠুর গেরিয়নের, যার ষাঁড়গুলি মানুষের মাংস খেত। মেমন পাল ছিল ষাঁড়ের মতো, কারণ তারা প্রায়শই খুব মোটা এবং খুব বোকা ছিল। ভালো, সুন্দর বা মনোরম যে কোনো কিছু সম্পর্কে তাদের কেবল একটি ধারণা ছিল: দেশপ্রেম, গুণ, কবিতা, সঙ্গীত বা শিল্প। অবশ্যই,
এই বিষয়গুলিতে পারদর্শী সকলের প্রতি তাদের স্বাভাবিক ঘৃণা ছিল। যদি কোনো উৎসাহী বা সক্ষম ব্যক্তি এই অসুবিধা নিয়ে মজা করতে চাইত তবে তারা খুব খুশি হতো। তাদের মধ্যে একজন, মুকুট পরা রাজা, যিনি ইংরেজি বলতেন না, বলেছিলেন, আমি যদি কবি হতাম তবে তার দশর্ভ হওয়া উচিত। হারকিউলিসের দশম কাজ ছিল মেমননকে ধ্বংস করা, কারণ সে পূর্বে ক্যারিয়নের সেবা করেছিল। কারণ সেই দানবটি তার মতোই ছিল। যদি জ্ঞানী ব্যক্তিরা এই উদ্দেশ্যে ইংল্যান্ডে একত্রিত হতেন, তাহলে তারা এমন প্রক্রিয়া ব্যবহার করতেন যা কখনো বোঝা যেত না। তারা মূলত কালো পোশাক এবং সাদা গলার রূপালী পরিহিত একদল লোক ছিল। তাদের কাজ ছিল জনগণকে কিছু গোপনীয়তা এবং আচরণের নিয়ম শেখানো। তাদের মতবাদ এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছিল যা দেশে প্রতিষ্ঠিত বলে জানা যায় এবং সকলেই, বিশেষ করে কালো বর্ণের লোকেরা, এতে বিশ্বাস করত এবং এর দ্বারা পরিচালিত হতো। জনগণ নিঃসন্দেহে অত্যন্ত আন্তরিকতার সাথে এই বিবৃতি দিয়েছিল, কিন্তু তারা কিছু ভুল করেছিল। সত্য হল যে তারা বেশিরভাগই নাস্তিক ছিল, যা আশ্চর্যজনক। হারকিউলিস যখন তাদের অবিশ্বাসের অভিযোগ করেছিলেন, তখন তারা খুব রেগে গিয়েছিলেন। তারা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি বলতে চান এবং কিভাবে তিনি সারা দেশের সম্মানিত ব্যক্তিদের ভণ্ডামিতে পূর্ণ বলে অভিযুক্ত করার সাহস করেছিলেন। তিনি কি জানতেন না যে তারা রবিবার কোথায় যাচ্ছেন? আমি জানি, হারকিউলিস বললেন, আমি তোমাদের গাড়িগুলি গেটে দাঁড়িয়ে আছে। এই উত্তর তাদের পছন্দ হয়নি, এবং হারকিউলিস যারা তার সাথে এইভাবে কথা বলতো তাদের সকলকে নানা ধরনের অশ্লীল নাম দিয়েছিলেন, কিন্তু তারা তার শাস্তির ভয় পেয়েছিলেন। তারপর নেতা তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই কথাটি বিশ্বাস করো না, অর্থের প্রতি ভালোবাসা সকল মন্দের মূল? হ্যাঁ, তারা বলল, তারা বিশ্বাস করেছিল, এবং সেই অনুযায়ী সম্পদ এবং ক্ষুধার্ত তাতিকে দান করার জন্য শপথ করতে প্রস্তুত ছিল। তারা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল। যখন হারকিউলিস বিনীতভাবে জোর দিয়েছিলেন যে তাদের পাপপূর্ণ সোনার এই বোঝা থেকে মুক্তি দেওয়া হোক, তখন তারা প্রস্তাবে কোনো জ্ঞান বা রসবোধ দেখতে পেল না। যাই হোক, তিনি তার দ্বন্দ্বের উপর একটু চোখ খুলতে নিজেকে আটকাতে পারেননি। নেতা তাদের অবসর সময়ে চিন্তা করার জন্য ছেড়ে দেন। এরই মধ্যে তারা সেই ধার্মিক পুরুষদের দিকে ফিরে তাদের দিকে ধারালো তীর ছুঁড়ে মারে, যার বিরুদ্ধে তারা সবাই চিৎকার করে বলে যে এগুলি অত্যাচারের তীর। তীরগুলি মস্তিষ্কের সেই অংশে এত নির্ভুলভাবে আঘাত করেছিল যা বিবেকের প্রতিনিধিত্ব করে। তারা এত গভীরভাবে প্রবেশ করেছিল যে মানুষ অবশেষে তাদের সমস্ত শক্তি দিয়ে তাদের আদেশ পালন করতে শুরু করেছিল। ফলস্বরূপ এই উদাহরণটি খুবই আকর্ষণীয়। অল্প সময়ের পরে জাতি তার চিন্তাভাবনার পথে ফিরে আসে। ব্রিটেনে প্রবেশের 1000 বছর পরে খ্রিস্টধর্ম একটি ইংরেজ ধর্মে পরিণত হয়। সম্পদের সম্প্রদায় বিলুপ্ত হয়ে যায়, এবং এর প্রবর্তকদের ছড়িয়ে ছিটিয়ে ধ্বংস করে তাদের জায়গায় নিয়ে যাওয়া হয়। চ্যাপ্টার 11। একাদশ শ্রম। হারকিউলিস হেসপেরাইডস থেকে সোনালী ফল কিভাবে পেয়েছিলেন? হেসপেরাইডস শব্দটি পশ্চিমা কুমারীদের বোঝায়। প্রাচীন হেসপেরাইডস এর বাগান নামে একটি ছোট স্বাধীন এলাকা ছিল। এটি কোথায় ছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। অ্যাপোলোডোরাস এটিকে হাইপারবোরিয়ানদের দেশে স্থাপন করেছেন, অর্থাৎ উত্তরের ওপারের অঞ্চলে, এবং এইভাবে শান্ত বাতাসকে স্থানীয় বাসস্থান এবং নাম দিয়ে তিনি নিজেকে অত্যন্ত কাব্যিক চিন্তার মানুষ প্রমাণ করেন। উত্তর মেরু, যাকে আমরা জোন-ও ব্রোৎসের আবাসস্থল বলে মনে করি, তার ওপারে বায়ুমণ্ডল ছাড়া এই পৃথিবীতে আর কিছুই দেখা যায় না। বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে উত্তর মেরুটিও উল্টো, যা আমাদের পাঠকদের ককনি বা ধ্রুপদী রুচির উপর নির্ভর করে সমস্ত বরফ বা কিছুই নয় হিসাবে বোঝা যেতে পারে। হেসিওড হেসপেরাইডসকে সমুদ্র থেকে নিয়ে যান, তবে কতক্ষণ বা কোন জায়গায়? সবচেয়ে জনপ্রিয় মতামত অনুসারে তারা আফ্রিকায় মাউন্ট অ্যাটলাসের কাছে বাস করত। তাদের রাতের সন্তান বলা হতো। সম্ভবত এটি ছিল কারণ তারা কালো ছিল, এবং ধরে নিচ্ছি যে তারা মুরিশ দাস ছিল, যা নিঃসন্দেহে সত্য। একটি শিশুর মনকে আলোকিত করে এমন কাব্যিক রত্নগুলির মধ্যে একটিতে মেরি নামে এক যুবতীকে তার বাগানের ফসল সম্পর্কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। যদি এটি মূলত সোনালী পিপিন দিয়ে তৈরি হয়, তবে প্রশ্নকর্তা কেবল চিয়ার্স সম্পর্কে ভাববেন। কিন্তু যদি পিপিনগুলি সত্যিই সোনালী আপেল হয়, তবে উত্তরটি বিস্ময় আকর্ষণ করবে।
যদি এটি একটি বড় মিথ্যা হিসাবে বিবেচিত না হয়, তবে এটি আক্রমণ করবে। হারকিউলিসের উপর আরোপিত একাদশ প্রচেষ্টা ছিল যে ইউরিস্টিয়াসকে হেসপেরাইডসের সম্পত্তি লুট করতে হয়েছিল। জায়গাটি লোহার ফাঁদ এবং স্প্রিং বন্দুক এখনও আবিষ্কার হয়নি, একটি ভয়ঙ্কর ড্রাগন দ্বারা সুরক্ষিত ছিল এবং হারকিউলিস নিজেকে প্রমাণ করেছিলেন। সেন্ট জর্জ, তিনি দানবটিকে হত্যা করেছিলেন এবং আপেল চুরি করেছিলেন। অন্য একটি গল্প অনুসারে তিনি অ্যাটলাসকে একরকম সেগুলি চুরি করতে বলেছিলেন এবং তারপর তাকে লুট করেছিলেন। যাই হোক, একই গল্পে অ্যাটলাস যখন এটি চুরি করেছিল তখন হারকিউলিস তার কাঁধে আকাশ তুলে নিয়েছিল, তাই এই গল্পটিকে স্থানীয় উপভাষার উদাহরণ হিসাবে নেওয়া উচিত। এটি আরও শক্তিশালী হয়। ইংরেজ হেসপেরাইডস ছিল পশ্চিমা দাস এবং অন্যান্য পশ্চিমাদের সমন্বয়ে গঠিত। তারা বেশিরভাগ পশ্চিমে বাস করত, সাধারণত ওয়েস্ট এন্ড নামক একটি অঞ্চলে। বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের ডাকত, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল প্রাইভেট সার্কেল এবং প্রভাতের প্রভু। তাদের বাগানগুলি মূলত বসন্ত উদ্যান এবং মেলা, তবে তাদের অন্যান্য সম্পত্তি ছিল, যা ফেয়ার ইংল্যান্ডের অনেক জেলায় বিশাল একর জুড়ে ছড়িয়েছিল। এই বাগানগুলির ফলগুলি সোনালী ছিল, অন্য কথায় তারা সোনালী ফল ছিল। কিছু খেতে ভালো ছিল, খুব ভালো, প্রকৃতপক্ষে তাদের মধ্যে মাছ, মাংস এবং সেরা পাখি ছিল, তাদের বেশিরভাগই পান করার যোগ্য ছিল। একটি সত্যিকারের আরামদায়ক প্যাটাপিল, যা আমাদের প্রাচীনদের উপভোগ করা সেরা ছোট ফ্যালারিয়ান বিয়ার, ওয়াইন এবং মদের কথা মনে করিয়ে দেয়। সংক্ষেপে, তাদের মধ্যে এই জীবনের সমস্ত আরাম এবং বিলাসিতা ছিল, যতদূর টাকা কিনতে পারে। এই উদ্যানগুলির বৈশিষ্ট্যগুলি বিভিন্ন উদ্ভাবনী কৌশল দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়েছিল, এবং এটি ড্রাগন দ্বারা নয়, বরং নিম্ন স্তরের মানুষদের দ্বারা করা হয়েছিল, যেমন বানরের একটি জাতি, এবং লাল, হলুদ, সবুজ এবং নীল রঙের সুন্দর পোশাক পরেছিল। তাদের পোশাক সোনা এবং রূপার টুপি, বোতাম, বাকল, কাঁধের স্ট্র্যাপ এবং ব্যাজ শ্রেণীর অন্যান্য অলংকার দিয়ে সজ্জিত ছিল, যা লজ্জার প্রতীক হিসাবে দেখা হতো, এবং এই চেহারাটি তাদের মাথায় সাদা পাউডার বা পাউডার পোমেড নামক একটি দুর্গন্ধযুক্ত পদার্থ মাখিয়ে আরও শক্তিশালী করা হয়েছিল। এইভাবে যে ব্যক্তি মঞ্চে বোকা বা ভ্রমণকারীর ভূমিকা পালন করে সে তার চেহারা বিকৃত করে। যাই হোক, এই লোকেরা তাদের লজ্জা নিয়ে খুব গর্বিত ছিল। যখন তারা পৃথক অংশ এর দরজায় দাঁড়িয়ে আহা জাতি, যারা নিজেদেরকে ইংরেজদের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করত, তাদের প্রবেশ রোধ করতে, তাদের ক্রমাগত অহংকার এবং অহংকারের প্রতীক হিসাবে দেখা হতো। হারকিউলিসের শ্রম এবং পরিশ্রমের মাধ্যমে সাধারণ মানুষের সুবিধার জন্য হেসপেরাইডের সোনালী ফল অর্জিত হয়েছিল। জুন এবং জুলাই মাসের এক সুন্দর বিকেলে তিনি রটেনরো নামক উপজাতিদের সাধারণ বিশ্রামস্থলে যান। সেখানে তিনি হেসপেরাইডদের উপর ধ্যান করেন, তাদের ফল প্রদর্শন করেন এবং তাদের বাগানের ফুল দিয়ে নিজেকে সাজিয়ে তোলেন, যা তার মুখে জল এনে দেয় এবং দারিদ্র্য ও অভাবের ঈর্ষা জাগিয়ে তোলে। যারা এই বিরল দৃশ্যটিকে অদ্ভুত চোখে দেখে, তাদের দুর্ভাগ্যকে অভিশাপ দেন এবং তাদের প্রতিবেশীদের সম্পদের প্রতি লোভ করেন। হারকিউলিস প্রতি 10 বছরে একবার পালিত এই উৎসবের লঙ্ঘন হতে দেননি, বরং ক্ষুধার্ত এবং কাটাওয়ালাদের এমন স্বাধীনতা দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে যদি তিনি শান্তিপূর্ণভাবে হেসপেরাইডদের ফল বিতরণ করতে পারেন, তবে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা ভালো হবে। যেহেতু তিনি তার মালিকদের মধ্যে এর প্রাচুর্য বুঝতে পারেননি এবং এটি দিয়ে কি করবেন তা জানেন না, তাই তিনি এটি কুকুরের একটি দল, বিশেষ করে বিদেশি কুকুরের কাছে ছুঁড়ে ফেলে দেন। এটি ছিল তার একমাত্র পরামর্শ, কারণ তাদের চিৎকারের শব্দ তার কানে সঙ্গীতের মতো ছিল। আমাদের নায়কের ছিল এক বিচক্ষণ চোখ এবং সৌন্দর্যের অনুভূতি। তিনি রূপার জাঁকজমক, আচার আচরণে জাঁকজমক, হেসপেরাইডস যে মিষ্টি শান্তিতে সোনালী ফল উপভোগ করতেন, তা দেখে মুগ্ধ না হয়ে থাকতে পারেননি। তিনি তার দেহকে সাজিয়ে রাখা ফুলের জাঁকজমক নিয়ে চিন্তা করা থেকে বিরত থাকেননি। কিন্তু যদি তিনি মরণশীল হয়েও জানতেন না যে মানব প্রকৃতির উজ্জ্বলতা তার আত্মাকে কতটা যন্ত্রণা দিয়েছে, কত তীব্র আশা এবং আকাঙ্ক্ষা নিভে যেত, এবং তার হৃদয় এই চিন্তায় ঠান্ডা হয়ে যেত, নোংরা, কুৎসিত, দারিদ্র্যের ক্ষয় দ্বারা বিকৃত। তার কাছে মনে হয়েছিল যে সেন্ট জাইলসের নিষ্ঠুরতা একজন বর্বরের চেয়ে কম নয়, এবং একজন মহৎ এবং কোমল কুমারী দেবীর চেয়ে কম নয়।
তিনি অনুভব করেছিলেন যে মুদি দোকানদার এবং বণিকরা তাকে মানবতা এবং সদাচরণের প্রতি তার বিশ্বাস থেকে দূরে সরিয়ে দেবে। তিনি প্রশ্ন করতে প্রলুব্ধ হয়েছিলেন যে এত নিষ্ঠুর প্রকৃতির মধ্যে কি কোনো আত্মা অবশিষ্ট আছে। তাই তিনি সাধারণ মানুষকে ভাগ্যবান হেসপেরাইডস যে সুবিধাগুলি উপভোগ করেছিলেন সে সম্পর্কে সচেতন করতে চেয়েছিলেন। এই কারণে কেউ কেউ বলেন তিনি অ্যাপোলো এবং গ্রেসেসকে মানুষের মধ্যে প্রেরণ করেছিলেন এবং তাদের মনকে পুষ্ট করার, তাদের শিক্ষা দেওয়ার এবং তাদের মধ্যে হেসপেরিডিয়ান ফলের আকাঙ্ক্ষা জাগ্রত করার জন্য তার কাজ শুরু করেছিলেন। কিন্তু সত্য হল যে তিনি নিজেই একজন শিক্ষক হিসেবে কাজ করেছিলেন, সারা বিশ্বে জ্ঞান, মহিমা এবং পরিশীলিততা ছড়িয়ে দিয়েছিলেন এবং অজ্ঞতা, অশ্লীলতা এবং অভদ্রতার শাস্তি দেওয়ার জন্য তার লাঠি ব্যবহার করেছিলেন। এইভাবে তিনি অনেক শ্রেণী এবং অবস্থা দূর করেছিলেন, যা তাদের নিষ্ঠুরতা এবং বোকামির কারণে নিম্ন শ্রেণী উপাধি পাওয়ার যোগ্য ছিল। এখন মানুষের চোখ খুলে যেতে শুরু করে। পদমর্যাদার লোকেরা তাদের বোকা মনে করত, সম্মান কেবল তাদেরই দেওয়া হতো যাদের প্রকৃত মূল্য ছিল। হেসপেরিডিয়ান ফলের প্রতি একটি সাধারণ আসক্তি তৈরি হয়েছিল, যা অবশিষ্ট ছিল তা হল সমাজের মধ্যে ন্যায্যভাবে বিতরণ করা। হারকিউলিস তাৎক্ষণিকভাবে বাগানে প্রবেশ করতেন এবং তার শক্তিশালী হাত দিয়ে সোনালি ফল চুরি করতেন, কিন্তু তিনি তা করেননি। তারা কেবল মালিকদের তাদের বিক্রি করার বা তাদের ইচ্ছামতো দেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন, যা তারা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেছিলেন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার উপর তাদের আধিপত্য বজায় রাখার জন্য আইনসভার প্রচেষ্টা তাদের ঋণের মধ্যে ফেলে দেয়। তাদের উর্বর জমি ধীরে ধীরে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই হথর্নের অধীনে গ্রাম্য নৃত্যগুলি অ্যালোম্যাক নৃত্য বিবাহের চেয়েও সুন্দর বা আরও সুন্দর হয়ে ওঠে, বেনিফিট ক্লাব টুরিস্ট বা কার্লটন নৃত্য বিবাহের মতোই সূক্ষ্ম। সর্বত্র ইংরেজি বলা হতো এবং বিশুদ্ধ ভাষা উচ্চারিত হতো। কাজটি কাউন্টারে করা হতো, যেমন হোম অফিসে। মিলার ডাচেসের সাথে চা পান করতেন, লর্ড তার দর্জির সাথে কাজ ঝাঁকিয়েছিলেন। সকলেই ভদ্র ছিলেন, কেউই তার সহকর্মীদের কাছে মাথা নত করেননি। সকল পুরুষদের সম্মান করুন, এই উক্তিটি সর্বজনীনভাবে পালিত হয়েছিল। চ্যাপ্টার 12। দ্বাদশ শ্রম। হারকিউলিস কিভাবে ইংরেজ প্লুটো এবং সার্বেরাসের উপর জয়লাভ করেছিলেন, তার শেষ মহান কাজ। জুপিটার এবং অ্যালকামিনের পুত্র এবং এই পৃষ্ঠাগুলির নায়কের মধ্যে কিছু দিক থেকে খুব শক্তিশালী সাদৃশ্য রয়েছে। হারকিউলিসের মতো পাঞ্চ তার ক্লাব দিয়ে সবকিছু পরিচালনা করে। যখন সে সরীসৃপ এবং শিকারী প্রাণীদের ধ্বংস করে না, তখন সে প্রতিদিন বেলিফ, কনস্টেবল, ক্যাথেড্রাল ওয়ার্ডেন এবং সেই শ্রেণীর অন্যান্য দানবদের শিরচ্ছেদ করে। হারকিউলিসের মতো পাঞ্চ ধরা জয় করে। তার চূড়ান্ত কৃতিত্ব হল মানুষের শত্রুদের উপর বিজয়। 10 মিনিট পার হওয়ার আগেই পাঠক বুঝতে পারবেন যে তিনি এবং হারকিউলিস এই ক্ষেত্রে কতটা একই রকম। ইংল্যান্ডে একসময় একজন টার্টারাস ছিল। এটি আসলে টার্টারাস ছিল, একভাবে এটি আইনজীবীর আবাসস্থল থেকে আলাদা ছিল। এটি ঈশ্বরের আবাসস্থল ছিল না, বরং লাজারাসের আবাসস্থল ছিল। এটি ছিল দরিদ্রদের জন্য শাস্তির স্থান, গরিবদের জন্য শাস্তির স্থান। পাঠক অবাক হবেন যে আমাদের পূর্বপুরুষরা কতটা নির্মম, নিষ্ঠুর এবং দুষ্ট ছিলেন। তাদের কাছে থাকুক বা না থাকুক, তারা পৃথিবীতে এমন একটি স্থান প্রতিষ্ঠা করেছিল, এটিকে ইউনিয়ন ওয়ার্কহাউস বলা হতো। স্বর্গ আসার আগে এই মহান জাতীয় অপরাধ কিভাবে সংঘটিত হয়েছিল? ইংল্যান্ডে এক শ্রেণীর জ্ঞানী ব্যক্তিদের আবির্ভাব হয়েছিল যাদের রাজনৈতিক অর্থনীতিবিদ বলা হতো। অর্থনীতিবিদদের প্রায়শই লোভী পুরুষদের জন্য একটি অপ্রচলিত প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা হয়। এই লোকেরা আসলে রাজনৈতিকভাবে লোভী মানুষ ছিল। তাদের সামনে বড় প্রশ্ন ছিল কম খরচে দরিদ্রদের সাথে কিভাবে আচরণ করা যায়। তাদের না থাকাটা ভালো হতো, কিন্তু অভিজ্ঞতা দেখায় যে ক্ষুধার্ত মানুষরা বনে গিয়ে ঘরবাড়ি ভাঙতে, ঘাস পোড়াতে, গলা কেটে এবং অন্যান্য খারাপ কাজ করতে প্রস্তুত। রাজনৈতিক অর্থনীতিবিদরা তাদের জিনিসপত্র এবং মৃতদেহের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখেন। হতভাগ্য দরিদ্রদের হত্যাকে বৈধতা দেওয়া তাদের মনে স্বাভাবিক ছিল, কিন্তু ধনী ও দরিদ্রের মধ্যে একটি স্পষ্ট সীমারেখা টানা এবং জীবন নিশ্চিত করার জন্য সম্পত্তির অধিকার নির্ধারণ করা কঠিন ছিল। সম্ভবত এই কারণেই এই পরিকল্পনাটি কখনো বাস্তবায়িত হয়নি। কিন্তু যতদূর বিষয়টি উদ্বিগ্ন, দরিদ্র মাকে তার সন্তানকে ধ্বংস করার জন্য প্রতিটি প্ররোচনা দেওয়া হয়েছিল, কারণ এটি করার মাধ্যমে সে মারা যাবে,
এবং এভাবে জনসংখ্যা দ্বিগুণ হ্রাস পাবে। এই মানবতাবাদী প্রতিষ্ঠানের ভক্তরা নিম্ন শ্রেণীর টিকাদান রোধ করার চেষ্টা করতে পারেন। কিন্তু রোগ কোনো ব্যক্তিগত বিষয় নয়। দেহ ও আত্মাকে একসাথে রাখা ছাড়া আর কোনো সাহায্য নেই। এটি করা এখন আর রাজনৈতিক অর্থনীতির নীতি নয়। কিন্তু এর বাইরে, এই বিজ্ঞানের উদ্দেশ্য হল দারিদ্র্য রোধ করা, মানুষকে দরিদ্র হওয়া থেকে বিরত রাখা। কারণ এর অধ্যাপকরা নীরবে ধরে নিয়েছিলেন যে মানুষের দারিদ্র্য তার নিজের দোষের কারণে। এই ধারণার ফলস্বরূপ, কোনো মানুষ দরিদ্র, মন ও শরীরের দুর্বল, পঙ্গু, অন্ধ, প্রাকৃতিক দুর্যোগের শিকার, অথবা এমন কোনো দুর্ঘটনার শিকার হওয়া উচিত নয় যা তার জীবিকা নির্বাহের উপায়ে হস্তক্ষেপ করবে। অজ্ঞতার কারণে যা মানবতার জন্য দুর্ভাগ্যজনক বলে বিবেচিত হতো তা এখন একটি অপরাধ এবং পাপে পরিণত হয়েছে, যা ইচ্ছাকৃতভাবে স্বাধীন ইচ্ছার অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হয়েছিল। এই সহস্রাব্দে, এই মতবাদ নিঃসন্দেহে এর সমর্থকদের নৈরাজ্যবাদী হিসেবে যজ্ঞ করে তুলেছে। কিন্তু আমাদের পূর্বপুরুষদের অনেক ধারণা ছিল এবং তারা এমন অনেক কাজ করেছিলেন যা আমরা এখন পাগল বলবো। কোনো রাজ্য প্যারেড বা লর্ড মেয়রের অনুষ্ঠানের পুরনো ছবি দেখে এই সিদ্ধান্তে আসা কঠিন যে, এই ধরনের পরিবেশনায় অংশগ্রহণকারীরা মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন না। দারিদ্র্য দূরীকরণের চূড়ান্ত কল্যাণমূলক লক্ষ্য অর্জনের জন্য, রাজনৈতিক অর্থনীতিবিদরা নতুন দরিদ্র আইন নামে একটি নির্দিষ্ট আইন তৈরি করেছিলেন। পুরাতন দরিদ্র আইন আমাদের কাছে থাকা আইনগত আইন নয়, বরং 18 শতকের পূর্ববর্তী আইন আদেশ দিয়েছিল যে, যদি কোনো ভাই ক্ষুধার্ত থাকে তবে তাকে খাওয়ানো উচিত, এবং যদি সে তৃষ্ণার্ত থাকে তবে তাকে জল দেওয়া উচিত, এবং খাদ্য ও পানীয় এমন হওয়া উচিত যাতে সে নিজেকে পেট ভরাতে পারে। প্রতিবেশীর প্রতি তার আত্মপ্রেমিতা অর্জনের উপায় হওয়া উচিত। উদাহরণস্বরূপ, জলের কঠোরতা পূর্বে খ্রিস্টীয় দাতব্য প্রতিষ্ঠানের সুপারিশকৃত খাদ্য ছিল না। এটি পুরানো দরিদ্র আইনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল না, তবে এটি নতুন চুক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল। অধিকন্তু, এটি প্রচুর পরিমাণে ছিল। বাকি খাবার প্রায় একই মানের ছিল, মানুষ সাধারণত যা খায় তার তুলনায় মোটা খাবার। রাজনৈতিক অর্থনীতিবিদরা যেমন বিজ্ঞতার সাথে ভবিষ্যদ্বাণী করেছেন, মানুষ খারাপ খাবার খেয়ে বেঁচে থাকার চেয়ে তার স্নায়ুকে ক্লান্ত হতে দেওয়া পছন্দ করবে, তারা বিজ্ঞতার সাথে বুঝতে পেরেছিল যে খাবার সস্তা এবং ঘৃণ্য হওয়া উচিত। কিন্তু এখানেই শেষ হয়নি। নতুন দরিদ্র আইনের অধীনে দরিদ্রদের উপর আরোপিত শর্তগুলি ঘরোয়া ব্যবস্থার সাথে আশ্চর্যজনকভাবে খাপ খাইয়ে নেওয়া হয়েছিল। ইউনিয়ন ওয়ার্কহাউসটি বাইরে থেকে যতটা সম্ভব কারাগারের মতো দেখতে তৈরি করা হয়েছিল এবং এর অভ্যন্তরীণ ব্যবস্থাগুলি একটি দানবকে বন্দী করার জন্য ডিজাইন করা হয়েছিল। এখানে অস্থির বৃদ্ধদের জন্য একটি কার্তুজ এবং হিংস্রদের জন্য একটি ঘর ছিল। তাই এটি খুব চতুরতার সাথে এমন একটি জায়গা হিসাবে তৈরি করা হয়েছিল যেখানে কেউ আরামের কোনো ধারণা রাখতে চাইবে না। এটি খুব চতুরতার সাথে তার অস্বস্তি বাড়িয়ে তোলে। উদাহরণস্বরূপ, যদি কোনো দরিদ্র বন্দীকে দীর্ঘশ্বাস ফেলতে দেখা যায়, তবে তাকে তাৎক্ষণিকভাবে সেই বিলাসিতা থেকে বঞ্চিত করা হতো। একজন বন্ধুত্বপূর্ণ দর্শনার্থীর দয়া দুঃখের পেয়ালাকে এক চিমটি চিনি দিয়ে মিষ্টি করার অনুমতি দেওয়া হতো না। কিন্তু কর্মক্ষেত্র ব্যবস্থায় চতুরতার শ্রেষ্ঠত্ব ছিল স্বামী স্ত্রীর বিচ্ছেদ, কারণ তাদের কষ্ট দূর করার জন্য পারস্পরিক সহানুভূতি ছাড়া আর কিছুই ছিল না এবং এটি অবাঞ্ছিত ছিল। যৌবনের পর প্রথমবারের মতো বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই বৃদ্ধ, প্রেমময় দম্পতির তিক্ত অশ্রু এখনও দেখার মতো একটি শিক্ষা। শ্রমিকদের মাথা কামিয়ে লজ্জার পোশাক পরতে বাধ্য করা হতো, আর অন্যদের অবস্থা খারাপ হওয়ার ভয় তা করতে বাধ্য করা হতো। ইংরেজ টার্টারাস ছিলেন এমনই। প্লুটো তখন এর মন্ত্রী ছিলেন, তিনি ছিলেন এর রাষ্ট্রপতি। এর 3 মাথাওয়ালা দানব সার্বেরাস আইনের দুর্বল কমিশন দ্বারা নির্যাতিত হয়েছিল। একজন মোটা, নিষ্ঠুর, রাগান্বিত, লাল নাকওয়ালা জন্তু, এবং আমাদের অবশ্যই তার সন্তানদের কথা বলতে ভুলতে হবে না। সেই সময় প্রাচীন হারকিউলিস যেমন সার্বেরাসকে তার গুহা থেকে বের করে দিয়েছিলেন, তেমনি তার অপ্রতিরোধ্য শক্তি দিয়ে তিনি ইংল্যান্ডের সার্বেরাসকে দিনের আলোয় টেনে নিয়ে গিয়েছিলেন, তার ঘেউ ঘেউ এবং কামড় সত্ত্বেও। তিনি কারাগারের গোপন রহস্য প্রকাশ করেছিলেন, তিনি জাতির কানে গর্জন করেছিলেন, অমানবিক এবং দুষ্ট আইন ধ্বংস করুন। তিনি তার পরীক্ষা নিরীক্ষা থামাননি যতক্ষণ না জন গ্রোটের বাড়ি থেকে পৃথিবীর দূরতম কোণে তার চিৎকার প্রতিধ্বনিত হয়। নিষ্ঠুর আইন বাতিল করা হয়েছিল,
নগ্ন এবং ক্ষুধার্তদের প্রতি করুণা দেখানো হয়েছিল। সেই মুহূর্ত থেকে রাজনৈতিক অর্থনীতিবিদদের লজ্জা এবং বিভ্রান্তির জন্য দেশটি সমৃদ্ধ হতে শুরু করে। দরিদ্রদের দান করা একটি লাভজনক ঋণ হিসেবে প্রমাণিত হয়েছিল। হারকিউলিস তার 12টি কাজের মধ্যে দ্বিতীয়টি সম্পন্ন করেছিলেন, কিন্তু তিনি বেকারের ডজনটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার শেষ কাজ, ত্রয়োদশ কাজ, আমরা এটি সম্পর্কে সংক্ষেপে কথা বলবো। হারকিউলিস তার মহান কাজ সম্পন্ন করেছিলেন এবং জাতীয় ঋণ পরিশোধ করেছিলেন। তিনি পাঞ্চের মালিককে তার উপার্জনের দশমাংশ সত্যিকারের দেশপ্রেমের উদ্দেশ্যে উদারভাবে উৎসর্গ করতে বাধ্য করে এই মহান কাজটি করেছিলেন। হারকিউলিসের শ্রমের সাফল্য ইংল্যান্ডকে বিশ্বের কাছে একটি উদাহরণ করে তুলেছিল। বিশ্ব এটিকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছিল, তাই আমরা এখন যে সর্বজনীন শান্তি এবং সুখে বাস করছি। উপসংহার: দেখার জন্য আপনাকে ধন্যবাদ।